ওকে, তাহলে আমরা গত ক্লাসে জি বাস যেটা জেড বাস ক্যালকুলেশন আমরা শিখেছিলাম লাস্টে, যেটা হচ্ছে যে ওয়াই বাস প্রথমে বের করে নিতে হবে, তারপর ওয়াই বাসকে কি করতে হবে, ইনভার্স করতে হবে। ইনভার্স করলে আমরা কি পেয়ে যাব, জি বাস, জেড বাস যেটা। ওকে, তাহলে আজকে আমরা আরেকটা পড়াশোনা করব, ফল্ট ক্যালকুলেশন ইউজিং জি বাস। জি বাসের মাধ্যমে কিভাবে আমরা ফল্ট ক্যালকুলেশন করতে পারি। তো এটার কিছু বেসিক জিনিস এখানে আছে, সেটা এটা মানে পড়াশোনার কথাগুলো আর কি। আচ্ছা, আমি এটা এভাবে না বলে আমি সার্কিট দেখে দেখে বলছি। যদি বলি যে যদি পড়ানোর কাজে লাগে যে ওই স্টেটমেন্টগুলো পড়তে, তখন ওখানে চলে যাব। আচ্ছা, ধরেন এটা একটা আপনারা বাস সিস্টেম দেখতে পাচ্ছেন, একটা পাওয়ার সিস্টেম দেখতে পাচ্ছেন। কয়টা বাসের এটা পাওয়ার সিস্টেমটা দেখেন তো। এটা কয়টা বাসের পাওয়ার সিস্টেম? স্যার 5টা। স্যার 4টা স্যার 4টা। হ্যাঁ, যদি আপনি এখানে ওই যে গ্রাউন্ড যদি ধরেন তাহলে এটা 5টা, আসলে 4টা বাসের পাওয়ার। আমি গ্রাউন্ডটা ধরেই 5টা বলছি স্যার। আচ্ছা, তাহলে এখানে এটা হচ্ছে যে 4টা বাসের একটা পাওয়ার সিস্টেম। তো তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই এটার এই বাসটার আমরা এই যে এটার আমরা ওয়াই বাস তৈরি করতে জানবো, কারণ আমরা প্রথমে আমরা ওয়াই বাস তৈরি করব, তারপরে হচ্ছে জেড বাস তৈরি করব। তো এটা তো বুঝলাম এইটা কিভাবে তৈরি করতে হয়। এখন আমি ধরে নিচ্ছি যে তারা এখানে ধরে নিচ্ছে হচ্ছে যে এটা হচ্ছে যে এই বাসের 2 নাম্বার বাসের মধ্যে একটা ফল্ট হবে, 2 নাম্বার বাসে একটা ব্যালেন্সড ফল্ট হবে। সেই ফল্টটার ফলে কিভাবে ম্যাট্রিক্সের মাধ্যমে ফল্ট ক্যালকুলেশন করা যায় সেই জিনিসটা আমরা এখন পড়াশোনা করব। বেসিকটা কঠিন, ম্যাথ সহজ। এখানে বেসিকটা একটু কঠিন, সামনে কয়েকটা স্লাইড বেসিক ক্লিয়ার করবে, তারপরে ম্যাথ করতে যাবেন, দেখবেন যে এটা সহজ লাগতেছে ম্যাথ। আচ্ছা, তো এই জন্য আমি ধরে নিচ্ছি যে যেখানে এই 2 নাম্বার বাসটা হচ্ছে এটা, রাইট? 2 নাম্বার বাসটা এটা ধরেন 2 নাম্বার বাসটাতে ফল্ট হবে। ফল্ট মানে কি, একটা গ্রাউন্ডে লেগে যাওয়া, কথার কথা। তো গ্রাউন্ডে লেগে গেল, তাহলে এখন এটা এই যে ফল্ট হওয়ার আগে এই ভোল্টেজটা এই বাসের মধ্যে আছে, বিএফ। ফল্ট হওয়ার আগে প্রি ফল্ট ভোল্টেজ আমরা যেটা পড়ছিলাম, প্রি ফল্ট ভোল্টেজ এটাকে বিএফ দ্বারা প্রকাশ করে। ওকে, তাহলে আমরা দেখি নেক্সট স্লাইডে কি বলছে। তো কথাটা কি ক্লিয়ার যে আমরা এটা একটা 4 বাসের একটা পাওয়ার সিস্টেম, আমরা 2 নাম্বার বাসের মধ্যে একটা ফল্ট হবে, সেই ফল্টটা আমরা ক্যালকুলেশন করব জি বাস পদ্ধতিতে। তো এখন জি বাস পদ্ধতিতে কিভাবে করে সেই বেসিক গুলো সামনের দিকে আলোচনা করা হবে। তবে এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিএফ, যেটা হচ্ছে যে 2 নাম্বার বাসের প্রি ফল্ট ভোল্টেজ, ফল্ট হওয়ার জাস্ট আগ মুহূর্তে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা হচ্ছে প্রি ফল্ট ভোল্টেজ। ওকে, আচ্ছা, তাহলে সামনের স্লাইড যাই। এখানে এখানে মজার ব্যাপার হচ্ছে যে ধরেন এখানে 2 নাম্বার বাসে ফল্ট ঘটাইছি, আমি ফল্ট ঘটাইছি কিভাবে, একটা ভোল্টেজ সোর্স, এটার প্রি ফল্টের যে ভোল্টেজটা ছিল ধরেন একটা 5 ভোল্ট পজিটিভ, 5 ভোল্ট নেগেটিভ, দুইটা ভোল্টেজ একসাথে করলে কত ভোল্টেজ হবে যদি যোগ করেন? 0 জিরো হয়ে যাবে, তাহলে তারের মধ্যে কোনো ভোল্টেজ থাকবে না, অর্থাৎ এটার অ্যান্টি একটা ভোল্টেজ এখানে কানেকশন করছেন আপনি এই ভোল্টেজটার একটা অ্যান্টি ভোল্টেজ কানেকশন করছেন, এই যে নেগেটিভ ভোল্টেজ। দ্যাটস ওয়াই এটাকে নালিফাই করে দিবে, তার মানে হচ্ছে একটা তারের মতো হয়ে যাবে। একটা ফল্ট একটা তার না, ফল্ট যে কোনো একটা ফল্ট একটা কি তার, সত্য তো নাকি? রেসপন্স করতে হবে। ইয়েস স্যার। ফল্ট মানে হচ্ছে তার মানে কি, কঠিন তার, যেটা দিয়ে প্রচুর পরিমাণে কারেন্ট ফ্লো হইতে থাকে। তো এখন যে ফল্ট হয়েছে 2 নাম্বার বাসে, এই যে আমি এই ভোল্টেজটা যখন দিলাম সেই কারণে প্রি ফল্ট ভোল্টেজটা হচ্ছে এইটা, এই ভোল্টেজটা যখন কানেকশন দিলাম তার মানে হচ্ছে যে
মানে এটা একটা টেকনিক্যালি আমি একটা ম্যাথামেটিক্যালি বোঝানোর জন্য যে আমরা কিভাবে ফলটা তৈরি করতেছি আর কি। এবং যখন ফলটা হয়ে গেল তার মানে হচ্ছে অসংখ্য কারেন্ট যাচ্ছে। এই কারেন্টটাকে বলা হচ্ছে যে এই সাবট্রানজিয়েন্ট কারেন্টটা হচ্ছে যে আইএফ, অর্থাৎ এই দিক দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, ফল্ট কারেন্টটা যেটা ফ্লো হচ্ছে। ওকে, তারপরে স্লাইডে কি বলে দেখি। এখানে অনেক ক্যালকুলেশন, অনেক কথা, আমি যেগুলো মেইন কথাগুলোই বলবো আর কি শুধুমাত্র। আচ্ছা, যখন আমি আমাদের এখানে এটা ভালো করে বুঝতে হবে, ওই আমি যা কথাগুলো বলবো ওই লেখাগুলোর মধ্যে এগুলো আছে সব। হ্যাঁ, তো এটার থেকে যেটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে যে ডেল্টা দিয়ে বোঝায় কি জিনিস, যে চেঞ্জেস অফ। ধরেন আপনার কাছে মানে ধরেন আমাদের বাসায় 120 ভোল্ট থাকার কথা 125 ভোল্ট হয়ে গেছে, তার মানে হচ্ছে যে যে চেঞ্জটা হয়েছে 5 ভোল্ট, এটাই বোঝাচ্ছে আর কি। অতিরিক্ত যেটা হয়েছে, অথবা এমনও হইতে পারে যে 120 থাকার কথা 115 হয়েছে, তার মানে হচ্ছে 5 চেঞ্জেস হয়েছে। এই যে চেঞ্জেস ভোল্টেজ প্রত্যেকটা বাসের, আমাদের কয়টা বাসের পাওয়ার সিস্টেম? 4টা বাসের। তো 4টা বাসকে আমি এইভাবে লিখি আর কি। প্রত্যেকটা বাসের ভোল্টেজের কি পরিবর্তন, আমি জানি না এটা কি পজিটিভ পরিবর্তন না নেগেটিভ পরিবর্তন। যখন ফল্ট যখন হবে তখন প্রত্যেকটা বাসের মধ্যে কি ভোল্টেজের পরিবর্তন হবে না? আপনাদের কি মনে হয়? জি স্যার, ভোল্টেজের পরিবর্তন হবে স্যার। প্রত্যেকটা বাসের মধ্যে ভোল্টেজের পরিবর্তন হবে, সেই জিনিসটাই লেখা হয়েছে। যে আমরা আমরা সেই ম্যাট্রিক্সটা লিখলাম যে এই যে ভোল্টেজের পরিবর্তনগুলা। এখন আমি 2 নাম্বার বাসের সরাসরি পরিবর্তনটা জানি। আমি 2 নাম্বার বাসের সরাসরি ভোল্টেজের পরিবর্তনটা জানি। সেই পরিবর্তনটা হচ্ছে যে পরিবর্তনটা আমরা দেখছিলাম যে মাইনাস বিএফ লাগানোর ফলে এটা এই পরিবর্তনটা হয়েছে। ধরেন আপনি যদি এটাকে ইনঅ্যাক্টিভ করে দেন, এটাকে ইনঅ্যাক্টিভ করে দেন, এই ভোল্টেজটাকে ইনঅ্যাক্টিভ করে দেন, তাহলে 2 নম্বর বাসের মধ্যে যে ভোল্টেজের পরিবর্তনটা হবে মাইনাস বিএফ, এটা যে ফল্টের জন্য যেটা ফল্ট হইলো সেটা আর কি। ঠিক আছে, তাইলে আমরা 2 নম্বর বাসের ফল্টের ভোল্টেজটা জানি। আমি এই ম্যাট্রিক্সটাকে, এই কলাম ম্যাট্রিক্সটাকে এই যে শুধু 2 নম্বর বাসে মাইনাস বিএফ দ্বারা আমরা এটা রিপ্লেস করতে পারি। পারি না? পারি কিনা? জি স্যার। পারি। এবং এই ম্যাট্রিক্সটা আমরা জানি হচ্ছে ভোল্টেজের ডেফিনেশন কি? ভোল্টেজের ডেফিনেশন হচ্ছে ইম্পিডেন্স ইনটু কারেন্ট, তাই না? ভোল্টেজ কাকে বলে? ইয়েস স্যার। আইজেড, তাই না? আইজেড মানে হচ্ছে কি? ভোল্টেজ। তো তাহলে ভোল্টেজের পরিবর্তন যদি এগুলা হয়, তাহলে আমরা এই যে জেড ম্যাট্রিক্সটা লিখলাম, 4x4 ম্যাট্রিক্সের জেড ম্যাট্রিক্সটা লিখলাম, এটা হচ্ছে জেনারেল আর কি, যে 4x4 যেহেতু 4টা বাসের, এটা জেনারেল ম্যাট্রিক্সটা, এবং তার সাথে কারেন্ট গুলো একটা কলাম ম্যাট্রিক্সে বসবে। আমাদের ধরে নিতে হবে যখন ফলটা হয়েছে, যখন শুরুতে এই কথাগুলো এখানে বলা আছে, যখন ধরেন ফলটা হয়েছে শুধুমাত্র একটা কারেন্টের ফ্লো হচ্ছে ফল্ট কারেন্টটা, সেই কারেন্টটা হচ্ছে 2 নাম্বার বাসের মধ্যে আছে। অন্য জায়গায় ফল্টের কারেন্টটা ফ্লো হয় নাই এখনো, ধরেন স্টেডি স্টেট অবস্থায়, মানে একেবারে শুরুতে আর কি, যেটা যে ধরেন যে ফল্ট কারেন্টটা কন্ট্রিবিউশন করতেছে 2 নাম্বার বাস দিয়ে, এই জন্য এটার এই যে এই আইএফ2 কারেন্টটা 2 নাম্বার বাসের মধ্যে কারেন্টটা, অন্যান্য জায়গায় শূন্য। ফল্ট কারেন্ট আমরা হিসাব করতেছি, ঠিক আছে? ফল্ট কারেন্টটা। ওকে, যে ভোল্টেজের পরিবর্তনটা এখানে খেয়াল রাখতে হবে। আমি ধরে নিচ্ছি যখন ফলটা হয়েছে, একটু মাথায় একটু খেয়াল করবেন, এটা পেজ লাগবে আপনাদের পড়াগুলো পড়তে লাগলে, আমি পেজটা ক্লিয়ার করে দিচ্ছি। যখন ফলটা হয়েছে আমি ধরে নিচ্ছি যে যে এই ভোল্টেজ সোর্সটা ইনঅ্যাক্টিভ, এই ভোল্টেজ সোর্সটা ইনঅ্যাক্টিভ, এই ভোল্টেজ সোর্সটা ইনঅ্যাক্টিভ। তাহলে শুধুমাত্র শুধুমাত্র যে এটা ভোল্টেজ সোর্সে যদি ইনঅ্যাক্টিভ হয়, এই বাসগুলো কারেন্ট কন্ট্রিবিউশন করতে পারবে না, এই বাসগুলো কারেন্ট কন্ট্রিবিউশন করতে পারবে না। শুধুমাত্র ফল্ট অবস্থায় যে কারেন্টটা কন্ট্রিবিউশন করবে সেই কারেন্টটা হচ্ছে যে দ্বিতীয় বাসের মধ্যে। সবাই কি কথাটা ক্লিয়ার? স্যার বুঝি নাই স্যার, আবার বলুন স্যার। আচ্ছা, যখন ফলটা হইলো ধরে নিতে হবে, আমি ধরে নিচ্ছি অ্যানালাইসিসটা এভাবে করতেছে আর কি তারা এই পর্যন্ত। যেটা হলো যে 2 নাম্বার, আমি ধরে নিচ্ছি যে আমার এই যে দেখেন 3 নাম্বার বাসে একটা জেনারেটর আছে, 4 নাম্বার বাসে আরেকটা জেনারেটর আছে, এবং এটা তো 3 ভোল্ট ভোল্টেজ। আমি ধরে নিচ্ছি তিনোটা ভোল্টেজ সোর্সকে আমি ডিঅ্যাক্টিভ করে দিলাম। ভোল্টেজ সোর্স ডিঅ্যাক্টিভ করে কিভাবে? শর্ট করে।
তো এগুলাকে ডিঅ্যাক্টিভ করে দিলাম। ডিঅ্যাক্টিভ করে দেওয়ার ফলে তো যখন ফল্ট হইলো, ফল্টের সময় শুধুমাত্র একটা কারেন্টই কন্ট্রিবিউশন করবে, একটা কারেন্টেই এই পুরা ফল্ট কারেন্টটা একটাই কারেন্ট, সেটা হচ্ছে 2 নাম্বার বাসের কারেন্ট। অন্য জায়গায় কোনো কারেন্ট হবে না এবং অন্য জায়গার ভোল্টেজেরও পরিবর্তন নাই। ধরে নিতে হবে যে সবগুলো ভোল্টেজই হচ্ছে, সবগুলো বাসের ভোল্টেজ হচ্ছে বিএফ, মানে আইডিয়ালি আর কি, যে ফ্রি ফল্ট ভোল্টেজ। আচ্ছা একটু সামনে যাই, তারপরে বুঝবেন আরো। যে আমি এখন শুধুমাত্র এটা বোঝেন যে যখন ফল্টটা হয়েছে শুধু অন্য কোনো বাস ফল্ট কারেন্টটা কন্ট্রিবিউশন করে না, শুধুমাত্র 2 নাম্বার বাস ফল্টটা কারেন্টটা কন্ট্রিবিউশন করে। কারণ হচ্ছে আমি স্টাডিটা করছি এই কারণে এইভাবে যে এখন শুরুতে স্টাডিটা করতেছি যে এই ভোল্টেজ গুলোকে ডিঅ্যাক্টিভ করে, ভোল্টেজ সোর্স গুলোকে পরে অ্যাক্টিভ করব, দেখবেন পরে কিভাবে কন্ট্রিবিউশন করে সেই জিনিসটাও দেখবেন। আচ্ছা আমি এই জন্যই বলছি বেসিকটা কঠিন, অঙ্ক সহজ, টেনশনের কিছু নাই। আচ্ছা দেখেন তারপরে এই জন্য আমি এটা এইখানে লিখলাম, অন্য জায়গায় কোনো ফল্ট কারেন্ট কন্ট্রিবিউশন করতে পারে নাই অন্যান্য বাস, এই জন্য এগুলো জিরো লিখছেন, জিরো। শুধুমাত্র 2 নাম্বার বাসে ফল্ট কারেন্টটা লিখছেন নেগেটিভ, নেগেটিভ উল্টো দিকে, তো এই জন্য এটা ডিরেকশনটা। আমরা যেভাবে কারেন্ট মাপি সেই অনুযায়ী এটা ইয়া হয়। আমরা যদি কারেন্টটা এইভাবে মাপতাম, এই যে এইদিকে পজিটিভ নেগেটিভ যদি বলতাম, অ্যামিটারটা আপনি কিভাবে ধরছেন সেই অনুযায়ী ডিরেকশন হয়। আচ্ছা ওকে, তারপর হচ্ছে তো এখান থেকে এই যে এই রিলেশনটা থেকে খেয়াল করে দেখেন তো, এই যে এই ম্যাট্রিক্সটা দিয়ে যদি এই ম্যাট্রিক্সটাকে আপনি যদি গুণ করেন, সবগুলো টার্ম চলে যাবে, বাদ চলে যাবে, শুধুমাত্র আপনার এই এই যে এটার সাথে কিভাবে গুণ হয়, কিভাবে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হয় কিভাবে, এটার সাথে রো কলাম এটার সাথে এটার সাথে এটার, এটার সাথে এটার, তাহলে এখানে সবই তো বাদ চলে যাচ্ছে, শুধুমাত্র এটার তাই না, এরকম ভাবে এটার সাথে এটার, এটার সাথে এটার, এটার সাথে এটার, এইভাবে এইভাবে বাদ চলে যাচ্ছে। তো আমরা যদি শুধুমাত্র আমরা যদি এই 2 নাম্বার কলামটা যদি আমরা এটার যদি চিন্তা করি, অর্থাৎ এটার জন্য চিন্তা করি, তাহলে দেখেন তো কি থাকতেছে, শুধুমাত্র এই অংশটা এটার মধ্যে মাইনাস বিএফ। আমরা যদি শুধুমাত্র 2 নাম্বার কলামটা 2 নাম্বার রোটাকে যদি আলাদা করি, 2 নাম্বার রোটাকে আলাদা করি, তাহলে এই এখানে এটা এইদিকে থাকতেছে ইকুয়াল টু এইদিকে এটা, আর এইদিকে কি থাকবে, এটার সাথে এটা শূন্য হয়ে যাবে, এটার সাথে এটা হবে, তার মানে হয় কি মাইনাস আইএফ, আর এটা হবে Z2 Z2 2 তারপরে এটার সাথে এটা শূন্য হয়ে যাবে, এটার সাথে এটা শূন্য হয়ে যাবে। তার মানে কি শুধুমাত্র আপনার দ্বিতীয় রোটা যদি এক্সট্রাক্ট করেন এরকম হবে, এটা যা পাইলাম এটা হবে। তো দেখি তারপরে হচ্ছে পরের লাইনে কি বলতেছে, এই যে এটা আর কি যেটা আমি লিখলাম, তারা পুরোটা লিখছে, দ্বিতীয় কলামটা এটা এক্সট্রাক্ট করছে, এই যে দ্বিতীয় কলামটা, এটা পুরোটা কলাম এক্সট্রাক্ট করা, এখানে দ্বিতীয় কলামটা শুধুমাত্র যদি এক্সট্রাক্ট করি, আমি যেটা একবারে করে ফেলছি, এই যে এইখানে দ্বিতীয় কলামটা, এটা আমি এটাই চাচ্ছিলাম আর কি, যে আমাদের দরকার হবে এটা, যে দ্বিতীয় কলামটা এক্সট্রাক্ট করার পরে কারেন্টটা যখন আলাদা করবেন, আপনি এরকম পাবেন বিএফ বাই Z122। এটা Z122 কি ছিল মনে আছে কিনা আপনাদের? Z22 টা কোথা থেকে আসছে, নিশ্চয়ই Y22 থেকে, তাই না? Y22 টা কি ছিল? Y22 টা কি ছিল আপনাদের মনে আছে? Y22 টা ছিল হচ্ছে ওয়াই বাসের ওই যে 2 নাম্বার বাসের সাথে কানেক্টেড যতগুলো ইম্পিডেন্স আছে, তাই না, অ্যাডমিটেন্স আছে। আচ্ছা এখানে তো জেড জি বাস হয়ে গেছে, যেহেতু এটা তো আর এখানে বলার দরকার নাই। জি বাসে যেটা হচ্ছে যে জি বাসের মধ্যে যখন আপনি সাজাবেন, যেটা Y2 Z22 মানে হচ্ছে যে 2 নাম্বার কলাম 2 নাম্বার রো এর যে এলিমেন্টটা, ওকে, 2 নাম্বার কলাম 2 নাম্বার রো এর এলিমেন্টটা। আচ্ছা জি বাসের, আচ্ছা গেল, তাহলে এটা গেল। এখন ওকে, এখান থেকে পরে আমরা এই লাইন থেকে এখান থেকে এই যে এটারে এখানে রাখলাম এক পাশে, আর এটাকে এই পাশে রেখে আমরা এখানে ওই যে I2 যে আই এফ ডাবল প্রাইম যেটা, এগুলাকে দিয়ে এই সবগুলাকে রিপ্লেস করছি এখানকার, এটার অর্থাৎ এই ভ্যালুটা দ্বারা এটাকে রিপ্লেস করলে যা আসবে সেটা হচ্ছে এরকম আসছে। ওকে, তাহলে এটা দিয়ে কি লাভ দেখি তারপরে।
এখন বলতেছে জেনারেটরের যে ভোল্টেজ সোর্সগুলো যেগুলো ছিল, আমি যে ভোল্টেজ সোর্সগুলো যেগুলো ছিল অর্থাৎ জেনারেটর এগুলা তুমি এখন অ্যাক্টিভ করে দাও। এখন বলতেছে ধরেন এটা অ্যাক্টিভ রাখেন, এটাও অ্যাক্টিভ রাখেন, এটাও অ্যাক্টিভ রাখেন। এখন অ্যাক্টিভ রাখলে এখানে একটা ভোল্টেজ কন্ট্রিবিউশন করবে না ফল্টের সময়? এখন ধরেন আগে ছিল না, আপনি আগে না থাকে ক্যালকুলেশনটা করছেন, এখন জুড়ে দিছেন, তার মানে কি ফল্টের সময় সে কতটুকু কন্ট্রিবিউশন করছে, সে কন্ট্রিবিউশন করছে কতটুকু, সে কন্ট্রিবিউশন করছে কতটুকু, এই হিসেবটা এখন করতে পারবো না? ওইটার সাথে যোগ করে দিলে যে জি আগে স্যার। আগে না থেকে হিসাব করছি, এখন আগে এটা হিসাব দিয়ে হিসাব করতেছি, তার মানে কি তাহলে ওইটার সাথে আগেরটার সাথে এটা যোগ করে দিলেই তো আপনি পেয়ে যাবেন টোটাল ফল্ট কারেন্টের ব্যাপারটা আর কি, ফল্ট অ্যানালাইসিসটা। আচ্ছা দেখাচ্ছি কিভাবে, এখন আপনাদের টেনশন খারাপ লাগবে। আচ্ছা দেখেন তাহলে, ওই যে এটা আজকে ধরেন ফাইনাল যে ভোল্টেজটা হবে প্রত্যেকটা বাসের, এইটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা। এটা কিভাবে পাওয়া যাচ্ছে? বোঝা যাচ্ছে যে আমি বলছি যে প্রত্যেকটা বাসের প্রি ফল্ট ভোল্টেজটাকে আপনি আইডিয়ালি ধরে নেন যে ফল্ট যখন হয়েছে তার আগে, যখন সোর্স গুলা কানেক্টেড অবস্থায় ছিল, তখন তার প্রি ফল্ট ভোল্টেজ গুলো হচ্ছে এগুলো। হ্যাঁ, আমি এটা বলতে পারেন যে স্যার সবগুলো একই রকম ভোল্টেজ হয় কি করে? না, এটা হচ্ছে যে শুধু হিসাবের জন্য লেখা। আপনি যদি পরে আইডিয়ালি আপনি যদি সত্যি করে জানেন যে 2 নাম্বার বাসের প্রি ফল্ট ভোল্টেজ হচ্ছে এটা, 3 নাম্বার বাসের প্রি ফল্ট ভোল্টেজ হচ্ছে, তখন তো আপনার ক্যালকুলেশন সহজ হয়ে যাবে। জাস্ট আপনি ধরার জন্য ধরছেন যে ওই যে সোর্স গুলো লাগানোর পরে প্রি ফল্ট ভোল্টেজ গুলো হচ্ছে 1 নাম্বার বাসের এটা, 2 নাম্বার বাসের এটা, 3 নাম্বার বাসের, 4 নাম্বার বাসের এটা। এখন ভোল্টেজের যে পরিবর্তন, ফল্ট হওয়ার পরের যে পরিবর্তনগুলো আমরা একটু আগে বের করলাম, এটা ছিল এটা না, এই কলামটা না, এই যে এটা বের করলাম যে এইগুলা, এটা ফল্ট হওয়ার, আমি যখন ভোল্টেজ সোর্স গুলা চিন্তা করছিলাম না তখনকার ফল্টের ফলে ভোল্টেজের পরিবর্তনগুলো ছিল এটা। এখন যখন সোর্স গুলা সব কন্ট্রিবিউশন করছে, সেই হিসাবটা করছি, সোর্স গুলার কন্ট্রিবিউশন প্লাস কন্ট্রিবিউশন ছাড়া দুইটা যোগ করলেই তো আপনি পাবেন টোটাল পরিবর্তনটা হচ্ছে ফাইনাল পরিবর্তন যেটা, এটা। সবাই কি ক্লিয়ার? পরিবর্তন হওয়ার পরে যেটা হয়েছে আর কি, প্রত্যেকটা বাসের যে ভোল্টেজ, কথাটাকে ক্লিয়ার কিনা? স্যার একটু আরেকবার বলবেন? আচ্ছা, আমরা এই হিসাবটা কি ছিল? এই হিসাবটা বলছিলাম যে বাসের মধ্যে যত ভোল্টেজ সোর্স আছে সবগুলাকে ইনঅ্যাক্টিভ করে, শুধুমাত্র যেই জায়গায় ফল্টটা হয়েছে সেই ফল্টের হিসাব করে প্রত্যেকটা বাসের মধ্যে কি পরিমাণ ভোল্টেজের পরিবর্তন হয় সেই হিসাবটা এই পর্যন্ত করে আসছি। এটা সত্য কিনা? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন কি কাজ করলাম যে প্রত্যেকটা বাসের মধ্যে যেই বাসের মধ্যে ভোল্টেজ সোর্স আছে সেগুলাকে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে আমি দেখতে হবে যে অ্যাক্টিভ করা মানে হচ্ছে যে এখন ওই যে ধরেন এই ফল্টের ভোল্টেজ প্লাস ওই যে নিজের বাসের যে ভোল্টেজ কন্ট্রিবিউশনের জন্য যে ভোল্টেজ, সেটার সাথে যোগ করলে যে ভোল্টেজটা হবে সেইটাই তো ফাইনাল ভোল্টেজ বাসের ফল্ট হওয়ার পরে, তাই না? জি স্যার। এই বলতেছি আর কি, টেনশনের কিছু নাই। একটু একটা মিনিট দাঁড়ান, কে জানি আসছে। হ্যালো, হ্যাঁ, শুনছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, যেটা বলতেছিলাম যে এই ভোল্টেজটা হচ্ছে, আবারও বলছি, এই ভোল্টেজটা হচ্ছে আমাদের পাওয়ার সিস্টেমের মধ্যে যত সোর্স ভোল্টেজ আসছিল সবগুলোকে ইনঅ্যাক্টিভ করে শুধুমাত্র যেই বাসের মধ্যে ফল্ট হয়েছে সেই বাসের যে ওই যে -BF যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটাকে কনসিডার করে যে ভোল্টেজটা পাওয়া গেছে সেই ভোল্টেজের পরিবর্তনগুলো, প্রত্যেকটা বাসের ভোল্টেজের পরিবর্তনগুলো। এখন দ্বিতীয় কাজটা হচ্ছে, আমি যে কাজটা করব, আমি প্রি ফল্ট ভোল্টেজ। না, এটা প্রি ফল্ট না, এটা ফল্ট হওয়ার ফলে ভোল্টেজ, যে 2 নাম্বার বাসের মধ্যে ফল্ট হয়েছে সেই জন্য প্রত্যেকটা বাসের কি পরিবর্তন হয়েছে সেই ভোল্টেজ গুলা। যেমন দেখেন 1 নাম্বার বাসের ভোল্টেজের পরিবর্তন এটা,
হইছে ভোল্টেজটা কোন জায়গায় পরিবর্তন, এই যে ফল্ট হয়েছে 2 নাম্বার বাসে, বাট তার জন্যই কিছু পরিবর্তন হচ্ছে এগুলো, ঠিক আছে? জি এখন স্যার, বুঝতে পারছি এখন। হ্যাঁ, এখন আমরা যে কাজটা করব, এখন যে কাজটা করব এটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা ভোল্টেজ সোর্সকে অ্যাক্টিভ করে দিব। যেমন এগুলা তখন ইনঅ্যাক্টিভ ছিল, এখন অ্যাক্টিভ করে দেখবো যে এখনকার পরিবর্তনটা কি, যে ফল্ট যদি হয়, মানে এটা সুবিধার কি যে আগে এটা বের করে নিচ্ছি, তারপর এটার সাথে যোগ করে দিলেই তো হয়ে যাচ্ছে আমাদের। তো এখন আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকটা বাসেরই ফ্রি ফল্ট ভোল্টেজ ছিল হচ্ছে এই ইয়েগুলো লাগানোর ফলে কিনা কয় ভোল্টেজ সোর্স গুলো অ্যাক্টিভ করার ফলে প্রত্যেকটা বাসের ভোল্টেজ গুলা হচ্ছে বিএফ বি1 বিএফ। এটা আপনি যদি বলতেন না স্যার আমি বিএফ 1 2 3 বলবো, কোনো সমস্যা ছিল না, ঠিক আছে? কোনো সমস্যা ছিল না, এটা ডিফারেন্ট নামও হইতে পারতো। হ্যাঁ, এটা একই জিনিস আসবে, দেখাচ্ছি কিভাবে। তো তাহলে যে এটা ধরেন যে আমরা এই 1 নাম্বার বাসের ফ্রি ফল্ট ভোল্টেজ এর ফলে, ফ্রি ফল্ট না, এটা ফ্রি ফল্ট বলতে পারেন না আসলে, ওই যে অ্যাক্টিভ করার ফলে ইয়েগুলো যে আপনার সোর্স গুলোকে, এটা ফ্রি ফল্ট এই অর্থে বলা যায় যে আপনি যখন ধরেন শুরুতে আমরা কি এরকম চিন্তা করি যে এটা বলতে পারেন যে স্যার আমরা কি কখনো ফল্ট হওয়ার ফলে আগে কি আমরা করি যেটাকে বন্ধ করে এটা চিন্তা করি না? আসলে করি না, কিন্তু এটা হিসাবটা করার জন্য এটা চিন্তা করে করছি আর কি, যে হ্যাঁ এটাকে অ্যাক্টিভ করে তখন কি হইবে, কতটুকু কন্ট্রিবিউশন করতে পারে ফল্টটা, তারপর এটা যদি অ্যাক্টিভ করি তখন কি হয়। আসলে বাস্তব জীবনে কি এরকম হয়, এটা সহই তো ফল্ট হচ্ছে, এটা থাইকেই তো ফল্ট হচ্ছে। তো এটাই আর কি, যে এটা থাকার ফলে আগের ভোল্টেজটা কত, যদি ফল্ট না হইতো এই জন্য এটাকে ফ্রি ফল্ট বলতে পারেন। 1 নাম্বার বাসের, 2 নাম্বার বাসের এটা থাকার এই অ্যাক্টিভ আছে, সোর্স অ্যাক্টিভ আছে, তখন ভোল্টেজটা কত হইতো, আর ফল্ট হওয়ার ফলে কত হয়েছে, দুইটা যোগ করলেই তো আপনি ফাইনাল যে ভোল্টেজটা পাচ্ছেন। ঠিক এটা একইভাবে সবাই এখন ক্লিয়ার কিনা? জি স্যার, আমি বুঝতে স্যার পারছি। ডিফল্ট বিষয়টা এখন clear হতে পারলাম না স্যার, এটা আরেকবার যদি বলতেন। ফ্রি ফল্ট মানে ভোল্টেজ মানে হচ্ছে যে ভোল্টেজ ফলটা হওয়ার আগে আপনি যদি এই জায়গার ভোল্টেজটা মাপতেন, যে ভোল্টেজটা পাইতেন সেই ভোল্টেজটা হচ্ছে ফ্রি ফল্ট। কথাটা কি ক্লিয়ার কিনা? ধরেন একটা বাসের একটা আমরা দুই নাম্বার বাসের ফল্ট বের করছি স্যার, তাহলে এই 2 নাম্বার বাসের ফল্ট বের করার আগে যেটা আমরা মেজারমেন্ট করে পাইতাম ওইটা কি তাহলে প্রি ফল্ট? হ্যাঁ, 2 নাম্বার বাসের ফল্ট হওয়ার আগে প্রত্যেকটা বাসের যে ভোল্টেজ গুলা হইতো সেই ভোল্টেজ গুলো হচ্ছে এগুলা। ওকে, জি স্যার। এখন 2 নাম্বার বাসে ফল্ট হওয়ার ফলে যে প্রত্যেকটা বাসের যে ভোল্টেজের পরিবর্তন হয়েছে এগুলা সহজ কথা একবারে। এখন ভোল্টেজ ভোল্টেজের ফল্ট হওয়া, তাহলে ভোল্টেজ ফল্ট হওয়ার পরে ফাইনাল ভোল্টেজ কোনটা হবে, তাহলে এইটা প্লাস এটা যোগ করলে যেটা হবে, এটা প্লাস এটা যোগ করলে এই বাসের যেটা হবে, এটা যোগ করলে যেটা হবে, এটা যোগ করলে এটা হবে, তাই না? জি স্যার। জি স্যার। এটা আর কি সিম্পল কথা। এখন তো এটা যোগ করলে আমরা এই জিনিসগুলোর ভ্যালুগুলো এরকম ছিল, এটার সাথে এটা যোগ করা মানে হচ্ছে এখানে বিয়োগের মতো হয়েছে আর কি। তো এটা আসছে ফাইনালি এরকম হয়েছে আর কি, ফাইনালি এটা এরকম আসছে এই যে বিএফটাকে আলাদা করাতে আর কি। তো তাহলে এখান থেকে যা হইলো, তাহলে যদি দেখতে পাই তাহলে ফাইনালি কি হয়, পরে আমরা এটা একটা থিওরেমের মতো দাঁড় করাইতে পারি আর কি, থিওরেমের মতো এটা দাঁড় করাইতে পারি। এটা হচ্ছে যে আইএফ ফল্ট কারেন্টটা কিভাবে বের করে, ফ্রি ফল্ট ভোল্টেজ জানা থাকতে হবে, তারপরে হচ্ছে যে কে কে, ওই যে এখানে 2 2 ছিল তো এটার জেনারেল ফর্মুলার মতো করে সাজানো হয়েছে আর কি। আর যে কোনো একটা বাসের ফল্ট ভোল্টেজ ফাইনাল ভোল্টেজ বের করতে হইলে কি সূত্রটা, জেনারেল ফর্মুলাটা হচ্ছে এটা, যেখানে যেই নাম্বার বাসের ভোল্টেজ বের করবেন সেটা হচ্ছে জে, আর কেটা হচ্ছে যে কয়টা বাসের পাওয়ার সিস্টেম। আচ্ছা দেখি এখানে, নেগলেক্টিং দ্য ফ্রি ফল লোড কারেন্ট উই ক্যান রাইট দ্য ভোল্টেজ এট এনি বাস। যে কোনো বাসে যে বাসের ভোল্টেজটা আপনি বের করবেন, আর কে ইজ দ্য এলিমেন্ট অফ দ্য কলাম অফ দ্য বাস। আচ্ছা, তো কে ইজ দ্য এলিমেন্ট সিস্টেম অফ দ্য বাস, তাহলে কে হচ্ছে যে কয়টা বাসের পাওয়ার সিস্টেম সেটা।
আচ্ছা, তো তাহলে আমরা এইখানে এই এতটুকু এই বেসিকের মধ্যে থাকুক। দেখেন এখন ম্যাথ করলে পুরা ক্লিয়ার হয়ে যাবে। আমরা অর্থাৎ আমরা এখান থেকে যে দুইটা জিনিস শিখলাম, ফ্রিফোল্ড ফ্রিফোল্ড না ফল্ট ভোল্টেজ, ট্রানজিয়েন্ট ফল্ট ভোল্টেজ কিভাবে বের করে এটা শিখলাম, আর যে কোনো একটা ভোল্টেজের যে কোনো একটা বাসের ভোল্টেজ কিভাবে বের করে সেই জিনিসটা শিখলাম। এই দুইটা শিখার জিনিস জন্যই এত বেসিক নিয়ে আসছি আমরা। এই দুইটা কোত্থেকে বের করছি? ওই যে ম্যাট্রিক্স থেকে সামনে কিছুক্ষণ আগে যে অ্যানালাইসিস করছি। আচ্ছা, তো এখানে সামনে আরো দুই একটা জিনিস আছে, এগুলা লাগবে না, এটা ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবে। এখন এই ম্যাথটা সবাই মনোযোগ দিয়ে পড়েন তো। 1 মিনিট 2 মিনিট সময় খুব মনোযোগ দিয়ে পড়বেন যে কি বলা হচ্ছে ম্যাথটাতে। ওকে, পড়া হয়েছে? Yes, sir. কে বুঝিয়ে বলবে আমাকে? বলেন একজন কেউ। হ্যালো? আচ্ছা, আমি বলছি। আচ্ছা দেখেন, এখানে এ থ্রি ফেজ ফল্ট অকার্স এট বাস 2 নেটওয়ার্ক, এটা ওই যে আগের ম্যাথটাই, এই ম্যাথটার মধ্যেই বলতেছে যে এটার মধ্যেই 2 নাম্বার বাসে ফল্ট হয়েছে। আচ্ছা, 2 নাম্বার বাসে ফল্ট হয়েছে, তাহলে আমরা ম্যাথে চলে যাই। এই যে 2 নাম্বার বাসে ফল্ট হয়েছে, ম্যাথ 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 আচ্ছা হ্যাঁ, তো 2 নাম্বার বাসে ফল্ট হয়েছে, এই ফিগারের মধ্যে ডিটারমিন করতে হবে, ডিটারমিন করতে হবে ইনিশিয়াল সিমেট্রিক্যাল RMS আরএমএস কারেন্ট বের করতে হবে, এই যে কারেন্ট বের করতে হবে, সাবট্রানজিয়েন্ট কারেন্ট বের করতে হবে, ফল্ট যে ওই যে আইএফ কারেন্টটা বের করতে হবে আর কি, যেটা বলতেছে। হ্যাঁ, আইএফ যেটা ডাবল প্রাইম সিমেট্রিক সাবট্রানজিয়েন্ট কারেন্ট, যেটা আমরা ওই যে আইএফ এই সূত্রটা ব্যবহার করতে হবে, যে বিএফ Z22 যেটা আর কি। আচ্ছা, তো 2 নাম্বার বাসে তো হয়েছে, তো নিচে Z22 হবে। তাইলে দেখি তারপরে হচ্ছে ফল্ট ভোল্টেজ এট বাস, তারপরে কি বলছে যে দ্য ভোল্টেজ এট বাস 1 3 4 ডিউরিং দ্য ফল্ট, এইগুলোও বের করতে হবে। যখন ফল্ট হয়েছে তখন B1 বের করতে হবে, B2 B3 বের করতে হবে, B4 বের করতে হবে। এই যে ভোল্টেজ গুলো বের করতে হবে, যে ফল্ট হওয়ার ফলে ফাইনাল ভোল্টেজ যেটা, ওই যে আমি পরের সূত্রটা যেটা বের করছিলাম এটা, তাহলে B1 B3 আর B4 বের করতে হবে। ওকে, B4 বের করতে হবে। the current flow in the line bus 3 to 1, আচ্ছা আই কারেন্ট এটাও বের করতে হবে, 3 থেকে 1 নাম্বার থেকে 3 নাম্বারের কারেন্টও বের করতে হবে, এটাও বের করতে হবে। এন্ড কারেন্ট কন্ট্রিবিউশন এট দ্য ফল্ট লাইনস, যে 3 থেকে 2 1 থেকে 2 3 থেকে 3, মানে ব্যাপারটা হচ্ছে যে 3 নাম্বার
3 নাম্বার বাস থেকে 2 নাম্বার বাসে যে ফল্ট হয়েছে, দেখেন তিনটা লাইনে এটা যদি 3 হইতো, এই 2 নাম্বার বাসের মধ্যে যে ফল্টের সময় কতটুকু সে কারেন্ট কন্ট্রিবিউশন করতে পারছিল, ফল্ট কারেন্টটা, এটা বের করতে হবে। তারপরে হচ্ছে যে 1 থেকে যদি এটা 1 নাম্বার বাস হইতো, 1 নাম্বার বাস থেকে 2 নাম্বার বাসে কতটুকু ফল্ট কারেন্ট হয়েছিল সেটাও বের করতে হবে। 4 থেকে এটা যদি 4 নাম্বার বাস হইতো, 4 নাম্বার বাস থেকে 2 নাম্বার বাসে কতটুকু কন্ট্রিবিউশন করতে পারছে সেটাও বের করতে হবে। এই যে কয়েকটা কোয়ারিজ, 3টা কোয়ারিজ। 1 নাম্বার হচ্ছে ফল্ট কারেন্ট বের করা, 2 নাম্বার হচ্ছে B1 B3 B4 বের করা, 4টা কোয়ারিজ। 3 নাম্বার হচ্ছে এই কারেন্টটা বের করা, আর পরে হচ্ছে যে ফল্ট কারেন্ট বের করা। দেখি তাহলে। এবং বলছে পরে হচ্ছে এখানে আরেকটা ম্যাথটা শেষ হয় নাই, ম্যাথটা বলতেছে যে টেক দ্য ফ্রি ফল ভোল্টেজ এট বাস 2, যে ধরে নাও যে বিএফ 2 নাম্বার বাসের ফ্রি ফল ভোল্টেজটা হচ্ছে এত, আমাদের ভোল্টেজের ভ্যালুটা দিয়ে দিছে, ফল্ট হওয়ার আগে 2 নাম্বার বাসের ভোল্টেজটা এত ছিল। এন্ড নেগলেক্ট অল ফ্রি ফল কারেন্টস, ধরে নাও যে অন্যান্য বাসের ফ্রি ফল কারেন্ট গুলো বাদ দিয়ে দাও, নেগলেক্ট করে নাও। ওকে, তাহলে ওই যে যেই ম্যাট্রিক্সটা, যেই পাওয়ার সিস্টেমটা ছিল সেই পাওয়ার সিস্টেমটা থেকে তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, ওয়াই বাস তৈরি করতে হবে। ওয়াই বাস তৈরি করার পরে জেড বাস তৈরি করতে হবে। জেড বাস কিভাবে করে, ইনভার্স করে, ক্যালকুলেটর দিয়ে ইনভার্স করতে হবে। ওয়াই বাসকে ইনভার্স করলে জেড বাস তৈরি হবে। তাহলে আমরা এই জেড বাস তৈরি করে নিলাম ওই বাস, ওই পাওয়ার সিস্টেম থেকে। প্রথম কাজ হচ্ছে আপনার এইটা। সবাই কি ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো তারপর দেখি তাহলে কি করতে হবে। আচ্ছা দেখি, এখানে বলছে সিন্স দ্য লোড কারেন্টস আর নেগলেক্টেড, যেহেতু লোড কারেন্টটা নেগলেক্টেড, ফ্রি ফল ভোল্টেজ হচ্ছে এইটা, এন্ড সেম বি, এটা এই যে ফ্রি ফল ভোল্টেজটা হচ্ছে 2 নাম্বার বাসে এটা, when the fault occurs, এই যে ফল্ট যখন occurs হয়েছে, আমাদের সূত্র এই যে এটা ছিল বিএফ, এই যে বিএফটা তো আমাদের বলেই দিছে 1, আর Z22 আমাদের, আমরা ম্যাট্রিক্স থেকে দেখে নিব Z22 এর ভ্যালু কত। Z22 সূত্র অনুযায়ী Z22 মানে কি 2 নাম্বার বাস, 2 নাম্বারের রো 2 নাম্বার কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, সেকেন্ড রো হচ্ছে এটা, সেকেন্ড কলাম হচ্ছে এটা, তাহলে এই এলিমেন্টটা 0.2295, 0.2295, এই যে 0.2295, এই যে 0.2295 করলে যেটা আসছে এটাই হচ্ছে ফল্ট কারেন্ট। ক্লিয়ার? জি স্যার। একদম সহজ, দেখছেন ম্যাথ সহজ পেলাম না, এই যে বের হয়ে গেল। এখন আমাদের বের করতে হবে হচ্ছে, আমাদের বলছিল B1 B3 B4 বের করতে হবে। তো কারেন্ট বের করতে হবে, ভোল্টেজটা বের করতে হবে আর কি। তো 2 নাম্বার বাসের ভোল্টেজ তো শূন্যই হবে, যেহেতু আমাদের বলা ছিল যে লোডের হওয়ার ফলে আমরা জানি হচ্ছে ফ্রি ফল্ট এবং লোড ভোল্টেজ দুইটা মিলে শূন্য হয়ে যায়, এরকম একটা সূত্র আমরা পড়ছিলাম। এই যে এটা সূত্রটা কোত্থেকে আসছে, এই যে এটা থেকে, এখান থেকে, এই যে এটা মিলে শূন্য হয়ে গেছে, তার মানে হচ্ছে এইটা আমাদের বের করতে হবে ইকুয়াল টু এইটা, এই কলাম আর এই কলাম নিয়ে আমরা কাজ করব। তাহলে এখন এটা হচ্ছে যে এখানে এই যে এইটার মধ্যে বসাইলাম, কলামের মধ্যে যে ভ্যালুগুলো বসানোর পরে ফাইনালি আপনারা পেলেন হচ্ছে যে ভোল্টেজ গুলো পেলেন। এই যে 1 নম্বরের ভোল্টেজ এটা, 2 নম্বরে তো শূন্যই, 3 নম্বরের ভোল্টেজ এটা পাইছেন, 4 নম্বরের ভোল্টেজ এটা পাইছেন। ক্লিয়ার? জি স্যার। 2 নম্বর, দুইটা কোয়েশ্চেনের আনসার শেষ। তৃতীয় কোয়েশ্চেন দেখি। তৃতীয় কোয়েশ্চেন বলছিল যে আমাদের এটা বের করতে হবে, এই যে এই কারেন্টটা I31 কারেন্ট। হ্যাঁ, I31 কারেন্ট মানে হচ্ছে নিশ্চয়ই ভোল্টেজটা আমরা বের করব। সব সময় মনে রাখবেন যে I31 কারেন্ট মানে হচ্ছে 3 নাম্বার বাস থেকে 1 নাম্বার বাসের দিকে যে কারেন্টটা যাচ্ছে, 3 নাম্বার বাস থেকে 1 নাম্বার বাসের দিকে যে কারেন্টটা যাচ্ছে, এখানে আমাদের সার্কিটে চলে আসতে হবে 3 নাম্বার বাস থেকে 1 নাম্বার বাসের দিকে যে কারেন্ট যাচ্ছে। তো নিশ্চয়ই এই ভোল্টেজটা B3 বড় বিদায় এই দিক থেকে এদিকে কারেন্ট যাবে, এদিক থেকে এদিকে কারেন্ট যায় কখন, হাইয়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়াল, এটা ভোল্টেজটা বড় নিশ্চয়ই এইখান থেকে, এই জন্য এইভাবে কারেন্টটা যাবে। তাহলে আমরা লিখতে পারি V3 মাইনাস V1 ডিভাইডেড বাই এটার ইম্পিডেন্সটা কত, 0.25, আর এই কারেন্টটাই হবে সেই কারেন্টটা I31। আমরা তো V1 জানি, V2 V3 জানি, V1 জানি, একটু আগে যে এটা বের করলাম। তো এখানে এটাতে বসাইলেই তো আমাদের 3 নাম্বার কোয়েশ্চেনের আনসার শেষ। দেখি তাহলে সত্য কিনা আমাদের, এই যে এখানে আমি এটা মুছে ফেলি, এই জায়গাটা, এই যে যা লিখলাম, এই যে এরকম করে এটার ভোল্টেজ বের করছি একটু আগে, এটার ভোল্টেজও বের করছি V3 V1 এর। তো তাহলে এটা পেলাম। ওকে, সবাই কি ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন
যে আবার চলে যাবে হচ্ছে 1 নাম্বার বাস, 3 নাম্বার বাস, 4 নাম্বার বাসের কন্ট্রিবিউশন কত লোড কারেন্ট যখন ফল্ট হয়েছে, এটা বের করব হচ্ছে এইভাবে যে এখানে দেখেন যে এটা এইভাবে বের করব যে 1 নাম্বার 3 নাম্বার বাস থেকে কতটুকু 2 নাম্বার বাসের ফল্ট হওয়ার সময় কন্ট্রিবিউশন করতে পারছে, 1 থেকে কতটুকু এদিকে গেছে, 4 থেকে এদিকে গেছে। আমরা যখন ফল্ট হয়েছে তখন এখানের ভোল্টেজটা আমরা কত পাইছিলাম, এখানে 0 ভোল্ট, রাইট? তাহলে নিশ্চয়ই এই দিক থেকে এই জায়গায় যখন কারেন্ট গেছে, যখন এই দিক থেকে এই দিকে যখন কারেন্ট গেছে, তখন নিশ্চয়ই এটা বড় ছিল, V3 বড় ছিল, বিদায় V0 এখানে 0, আর এখানে এই ইম্পিডেন্সটা হবে না 0.25, তখনই তো আপনি এখানের কারেন্ট কন্ট্রিবিউশনটা পাইতে পারেন। আর এটার কারেন্টটা কিভাবে পাবেন, V1 মাইনাস এটা তো শূন্যই, 0 ডিভাইডেড বাই কত এই ইম্পিডেন্সটা, তখনই তো এই কারেন্টটা পাবেন নাকি? 0.125। এটা কিভাবে পাবেন তাহলে? এটা পাবেন হচ্ছে V4 মাইনাস 0, 0 লেখা লাগে না আর কি, তাও দেখাই দিলাম যে নিচে হচ্ছে 0.02। 0.25। তাহলে তো প্রত্যেকটা কারেন্ট কন্ট্রিবিউশন আপনি পেয়ে গেছেন, কারণ এই দিক থেকে এইদিকে কারেন্ট ফ্লো হওয়া মানে কি, মনে রাখতে হবে যে দিক থেকে যেদিকে ফ্লো করান এই ভোল্টেজটা বড় করে দিতে হবে আপনার, অর্থাৎ সামনে রাখতে হবে আর কি, মাইনাস দিয়ে। ক্লিয়ার? এই বেসিক ক্লিয়ার থাকবে সারা জীবন? ওকে। হ্যাঁ, অর্থাৎ হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে কারেন্ট ড্রাইভ করে সব সময়। তাহলে এখানে এইখানে এই যে যা কাজ করলাম এটা ওই 0 লিখে নাই আর কি, এখানে 0 লিখে নাই। সবাই কি ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ, এটা হচ্ছে খুব মজার ম্যাথ। এইভাবে করে হচ্ছে যে আপনার যে জিবাসের মাধ্যমে ফল্ট ক্যালকুলেশন করে। এখন আমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্টস, আনসিমেট্রিক্যাল ফেজর, আমরা এতদিন ধরে যা ফল্ট করে আসছিলাম সবই ফল্ট ছিল হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট, যেটা হচ্ছে ব্যালেন্স ফল্ট। ঠিক আছে, ব্যালেন্স ফল্ট। ব্যালেন্স ফল্ট কি জিনিস ছিল জানি মনে আছে কিনা? কয়টা ফল্ট ব্যালেন্স ছিল? কোন কোন রকমের ফল্ট গুলো ব্যালেন্স ছিল, ব্যালেন্স ফল্ট বলতাম? Sir, line to line to line, line to line to line to ground. এক্স্যাক্টলি, থ্রি ফেজ টু গ্রাউন্ড অথবা থ্রি ফেজ ফল্ট, এই দুইটা ফল্ট ছিল হচ্ছে ব্যালেন্স ফল্ট। আজকে থেকে আমরা পড়বো হচ্ছে আনব্যালেন্সড, অর্থাৎ ব্যালেন্স না এই ফল্ট গুলো এখন আমরা আজকে থেকে এইখান থেকে স্টাডি করব। আচ্ছা, ফর্টেস্কিউ একজন বিজ্ঞানী, সে একটা দারুণ থিওরেম আবিষ্কার করছে এই আনব্যালেন্স ফল্ট আপনার অ্যানালাইসিস করার জন্য। যে বলছে যে 3 unbalanced phasor of a three-phase system can be resolved into three balanced system of phasor, and these balanced sets components are positive sequence, negative sequence, zero sequence. ওকে, এই কথার অর্থ আপনারা এখনো বুঝেন নাই। এটার অর্থ হলো যে পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের সময়, আনব্যালেন্স ফল্ট অ্যানালাইসিসের সময় আমরা পাওয়ার সিস্টেম কয়টা ফেজের হয়? 3 ফেজের, তাই না? কয়টা ফেজের? Sir, 3 ফেজ বলি আমরা, তাই না? রেড, ইয়েলো, ব্লু অথবা এবিসি বলি, তাই না? এবিসি ফেজ, 3টা ফেজ। তো এই যে 3টা ফেজ যে আনব্যালেন্সড হয়ে যায়, এই যে আনব্যালেন্স যখন হয়ে যায় প্রত্যেকটা ফেজের যে আনব্যালেন্স কারেন্ট হোক, আনব্যালেন্স ভোল্টেজ হোক, এই প্রত্যেকটা আনব্যালেন্স ফল্টটাকে 3টা কম্পোনেন্টে ভাগ করা যায়। 3টা কম্পোনেন্টে ভাগ করা যায়, আনব্যালেন্স কারেন্টটাকে হোক, আনব্যালেন্স ভোল্টেজটাকে হোক, 3টা কম্পোনেন্টে ভাগ করা যায়। সেই 3টা কম্পোনেন্টকে বলা হয় পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স, জিরো সিকোয়েন্স। তারা আবার ব্যালেন্স নিজেদের মধ্যে, তারা ব্যালেন্স, পজিটিভ সিকোয়েন্স ব্যালেন্স, নেগেটিভ সিকোয়েন্স ব্যালেন্স, এই জন্য বলছে আর কি ব্যালেন্স সিস্টেমটা ফেজার। এই কথাকে এটা একটু পরে আমরা বুঝতে পারবো যে পজিটিভ সিকোয়েন্সে ধরেন যখন আনব্যালেন্স হয়ে যায় একটা পাওয়ার সিস্টেম, আনব্যালেন্স মানে কি, ধরেন যে 3টা ফেজ, একটা ফেজ আপনাদের বাসা বাড়িতে যদি বলি যে একটা ফেজের মধ্যে কারেন্ট হচ্ছে 210, আরেকটার মধ্যে 300, আরেকটার মধ্যে 400, এটা কি ব্যালেন্স না আনব্যালেন্স? আনব্যালেন্স। যদি একই রকম হইতো তখন এটাকে ব্যালেন্স বলতেন, ঠিক আছে? যখন আনব্যালেন্সড হয়ে যায়, প্রত্যেকটা আনব্যালেন্স ফেজকে আবার 3টা কম্পোনেন্টে ভাগ করা যায়। সহজ কথা, একটা আনব্যালেন্স ফেজরকে 3টা ফেজরে ভাগ করা যায়, এবং এই 3টা ফেজরকে বলে পজিটিভ সিকোয়েন্স ব্যালেন্স, একটা এগুলোর নাম হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স ব্যালেন্স, আর একটা জিরো সিকোয়েন্স ব্যালেন্স। আবার এই 3টা মিলে আনব্যালেন্স কারেন্টটা তৈরি করে।
বাট ওই যে তিনটা কম্পোনেন্ট তারা কিন্তু ব্যালেন্সড। আচ্ছা, তো এতটুকু এখন আপাতত জানেন, এটা কি বলতেছি একটু পরে এখন ক্লিয়ার হবেন। আচ্ছা, পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টস গুলো কি জিনিস এটা একটু পড়ি তাহলে। পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টস হচ্ছে কনসিস্ট অফ 3 ফেজার ইকুয়াল ম্যাগনিটিউড। তিনটা ফেজরের সমান ম্যাগনিটিউড হবে, এই কথাটা আমরা বুঝতে পারছি। তিনটা ফেজরেরই সমান ম্যাগনিটিউড হবে এবং ডিসপ্লেসড হবে তারা 120 ডিগ্রি পর পর। আমরা মূল যখন আমরা মূল ফেজর যখন আমরা পড়ছিলাম, এটা তো এরকমই তো জানছিলাম, মূল ফেজর গুলা একটার থেকে একটা কত ডিগ্রি পরে থাকে, 120 ডিগ্রি পরে থাকে না? জি স্যার। আপনারা এটা তো পড়ছেন ইয়াতে সার্কিট টুতে যে জি স্যার। এরকম একটা পড়ছেন সিস্টেম যে এ বি সি একটা থেকে একটা 120 ডিগ্রি পরে ক্লকওয়াইজ ডিরেকশনে এগুলা রোটেট করে, তাই না? যে 120 ডিগ্রি পর পর এ বি সি, এবং তাদের ম্যাগনিটিউড গুলো সমান হয়। এই যে এ সমান এটা, এটা সমান এটা, তিনটা সমান ম্যাগনিটিউড, এই কথাই বলতেছে। তাইলে বোঝা যাচ্ছে যে মূল ফেজরের মতোই পজিটিভ সিকোয়েন্সটা, মূল ফেজরের মতো। দেখেন যে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্টস আর দ্য থ্রি ফেজর ইকুয়াল ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড মানে কি? এই যে ধরেন এই যে এটা যদি রেফারেন্স হয় শূন্য থেকে, এটার কতটুকু লম্বা, এটাও কতটুকু লম্বা, সেম লম্বা হবে, সেম লম্বা হবে, এবং তারা 120 ডিগ্রি পর পর থাকবে আর কি, 120 ডিগ্রি পর পর থাকবে। আচ্ছা, হ্যাভিং দ্য সেম সিকোয়েন্স অফ দ্য অরিজিনাল ফেজর, অরিজিনাল ফেজর যেভাবে থাকবে এটাও একই রকম ভাবে থাকবে। এখন নেগেটিভ সিকোয়েন্স কি জিনিস সেটা দেখি। নেগেটিভ সিকোয়েন্স কম্পোনেন্টস আর দ্য থ্রি ফেজর ইকুয়াল ম্যাগনিটিউড, তারাও ইকুয়াল ম্যাগনিটিউড, নেগেটিভ সিকোয়েন্সও ইকুয়াল ম্যাগনিটিউড, বাট 120 ডিগ্রি পর পর তারাও থাকবে, বাট এখানে ঝামেলা হচ্ছে যে তারা অরিজিনাল ফেজর থেকে উল্টো ভাবে থাকবে। ধরেন আমি যদি বলি যে এটা এটা হচ্ছে যে এ, এটা যদি বি, এটা যদি সি, এভাবে যদি আঁকি, এটা 120 ডিগ্রি সুন্দর হইলো না আর কি। এ বি সি যদি বলি, এটা যদি পজিটিভ সিকোয়েন্স বলি, এই যে যেহেতু এ বি সি এভাবে ঘুরতেছে, তাহলে আপনার নেগেটিভ সিকোয়েন্সটা হবে এ এখানে রাখেন, এটারে এটারে সি বানাইতে হবে, এটারে বি বানাইতে হবে, উল্টো ভাবে ঘুরবে আর কি। এ এটা এটা এ, অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ এটা এটা ক্লকওয়াইজ আর এটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। নেগেটিভ সিকোয়েন্স গুলো হবে অ্যান্টি ক্লকওয়াইজ, পজিটিভ হবে ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেশন। এবং বলতেছে ম্যাগনিটিউড এটারও সমান হবে, একটার যেরকম সবগুলো সমান, এটাও ম্যাগনিটিউড সমান 120 ডিগ্রি পরেই থাকবে, বাট ডিরেকশনটা হবে এটার উল্টো। কথাটাকে ক্লিয়ার? ঠিক আছে? জি স্যার। আর পজিটিভ সিকোয়েন্সকে এক দ্বারা প্রকাশ করে, উপরে এক লিখে, এক এক এক। নেগেটিভ সিকোয়েন্সকে দুই দ্বারা প্রকাশ করে, দুই, উপরে দুই দুই লিখে। একটু পরে বলবো এইভাবে প্রকাশ কেন করে স্যার? এটা বোঝানোর জন্য যে এক হলে পজিটিভ সিকোয়েন্স বোঝায় আর কি, এক মানে পজিটিভ সিকোয়েন্স, দুই মানে নেগেটিভ সিকোয়েন্স, আর জিরো মানে হচ্ছে কোনো কিছুই লিখে না। উপরে জিরো লিখতে পারে কেউ কোথাও কোথাও, আর কোথাও কিছু লিখে না। জিরো সিকোয়েন্স মানে হচ্ছে যে জিরো সিকোয়েন্স গুলো হচ্ছে যে তাদের মাঝখানে কোনো অ্যাঙ্গেল থাকে না, বাট সমান ম্যাগনিটিউড। এই যে ধরেন তাদের মাঝখানে কোনো অ্যাঙ্গেল নাই, প্যারালাল লাইন। ঠিক আছে? এটা যদি এ হয়, এটা বি হয়, এটা সি হয়। আচ্ছা, তো তাহলে আমি একটু ফিগারে দেখাই, এইটা হলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, তো এখানে দেখেন এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স, এই যে এক লিখছে এখানে, এক এক এক, যে এটার থেকে এটা 120 ডিগ্রি পরে বি, তারও 120 ডিগ্রি পরে সি, তারও 120 ডিগ্রি পরে আবার এখানে A। ঠিক আছে? সবাই এটা কি ক্লিয়ার? এটাকে কি সিকোয়েন্স বলা হচ্ছে? পজিটিভ সিকোয়েন্স। পজিটিভ সিকোয়েন্স। পজিটিভ সিকোয়েন্স। আর এটাকে কি সিকোয়েন্স বলা হচ্ছে? নেগেটিভ সিকোয়েন্স। নেগেটিভ সিকোয়েন্স। এটার পরে 120 ডিগ্রি পরে আসবে সি, উল্টে গেছে আর কি, তারপরে বি, তারপরে সি, অর্থাৎ এটা অ্যান্টি ক্লকওয়াইজের যদি হিসাব করেন তখন ঠিকই আছে। আর জিরো সিকোয়েন্স গুলো হচ্ছে, এগুলো হচ্ছে জিরো সিকোয়েন্স, জিরো সিকোয়েন্স। ওকে, জিরো সিকোয়েন্স গুলোর কোনো ইয়ে থাকে না, অ্যাঙ্গেল থাকে না মাঝখানে, সমান ভ্যালু, সমান ভ্যালু। একটাও দেখেন সমান ভ্যালু, সমান ভ্যালু, সমান ম্যাগনিটিউড, সমান ম্যাগনিটিউড, প্রত্যেকটা সমান ম্যাগনিটিউড। এটা যতটুকু, এটা এতটুকু, এটা এতটুকু। এটার যতটুকু নিবেন এটাও এতটুকু নিতে হবে, এটাও এতটুকু নিতে হবে, এটা যতটুকু নিতে হবে, এটা এতটুকু নিতে হবে, এটাও এতটুকু নিতে হবে। তার মানে হচ্ছে যে আমরা এখন চিনে গেলাম হচ্ছে জিরো সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স, জিরো সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স। তো এই তিনটা সিকোয়েন্সের কম্বিনেশনে আনব্যালেন্স যেটা আমরা পড়লাম ওটার তৈরি হয়। এক্স্যাক্টলি ধরেন একটা 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 ইয়ে ফেজ, একটা ফেজ বি এ আনব্যালেন্সড হয়ে গেছে, তখন আপনি এটাকে এইভাবে ভাঙিয়ে লিখতে পারেন আর কি, বি এ 1 প্লাস বি এ বি বি এ 2 বি এ 0। ঠিক আছে? বি এ 0, এই যে এটা
তিনটে মিলে এটা একটা তৈরি করলো। সবাই কি ক্লিয়ার? তিনটা ব্যালেন্সড মিলে একটা আনব্যালেন্স তৈরি করলো। এই যে এটা একটা পজিটিভ, এটা জিরো সিকোয়েন্স, এটা নেগেটিভ সিকোয়েন্স, এটা পজিটিভ সিকোয়েন্স, তিনটা সিকোয়েন্স মিলে একটা পজিটিভ সিকোয়েন্স, একটা আনব্যালেন্স কারেন্ট তৈরি করলো। এটাকে একটা আনব্যালেন্স কারেন্টকে তিনটা ভাগে ভাগ করা যায়। এই অ্যানালাইসিসটা চমৎকার অ্যানালাইসিস, যে এটা পরে মানে ধরেন বিশাল উপকার হয়ে গেছে এই যে ফল্ট অ্যানালাইসিস আর কি। কেন কিভাবে আসবে দেখেন একটু পরে বুঝতে পারবেন আমরা যখন ম্যাথ করব। তাহলে এগুলা কি ক্লিয়ার সবাই? ফেজর গুলা যখন আনব্যালেন্সড হয় ফেজর গুলা কিভাবে থাকে? তিনটা ফেজর মিলে একটা আনব্যালেন্স কারেন্ট তৈরি করে অথবা আনব্যালেন্স ভোল্টেজ তৈরি করে। ক্লিয়ার? আচ্ছা, এরপরের ইয়েতে দেখি তাহলে, এরপরের পেজে যদি দেখি, এই যে এখানে এই যে আমি বললাম যে দেখেন একটু আগে যে আমি লিখলাম যে একটা আনব্যালেন্সড ভোল্টেজ VA কিভাবে পাইতে পারি? তিনটা যোগ করার ফলে। এই যে পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স প্লাস জিরো সিকোয়েন্স যোগ করছেন, বিদায় এটা পাইছেন। এটা হচ্ছে রেজাল্টেন্ট। কিভাবে আসছে দেখেন, এই যে পজিটিভ সিকোয়েন্সটা যেই ডিরেকশনে সেই ডিরেকশনে এটা আঁকছেন। এখানে ডিরেকশন ঠিক রেখে আমরা জানি ফেজরকে উঠে নিয়ে যাওয়া যায়। এই যে এটাকে এখানে আঁকলাম, এটাকে আঁকলাম। এখন আমি তার সাথে যোগ করব হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স বি এর কোনটা? এটা, ঠিক আছে? নেগেটিভ সিকোয়েন্সটা এটার সাথে যোগ করব। নেগেটিভ সিকোয়েন্সটা ডিরেকশনটা এটা এইদিকে যেভাবে গেছে ঠিক এখানেও এইভাবে রাখেন, এইভাবেই উপরের দিকে উঠছে। এই যে তাহলে যোগ করে দিলাম, পজিটিভের সাথে নেগেটিভ যোগ করলাম। এখন আমাদের আরেকটা করতে হবে, জিরোটা করতে হবে। BA কই? BA এটা যোগ করতে হবে তার সাথে। এই যে যোগ করলাম, যোগ করলে তাহলে এই তিনটা যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে যে এই যে A ফেজের আনব্যালেন্স কারেন্ট। বুঝতে পারছেন সবাই? ঠিক সিমিলার হইতে এই তিনটা আঁকা হয়েছে আর কি। এই দিকের গুলো আঁকা হয়েছে, এই দিকের গুলো ওই যে বি এর জন্য, বি ফেজের জন্য আঁকা হয়েছে এটা, সি ফেজের জন্য আঁকা হয়েছে এটা। বুঝতে পারছেন কিনা সবাই? ইয়েস স্যার। আচ্ছা, তাইলে আমরা বুঝতে পারলাম এটা। এখন আমরা অ্যাকর্ডিং টু আওয়ার ডেফিনেশন, যে ফর্টিস্কিউস ডেফিনেশন, আমরা বলতে পারি যে এই জিনিসটা যে বিএ আনব্যালেন্সড কারেন্টটা হচ্ছে যে এই যে পজিটিভ সিকোয়েন্স নেগেটিভ সিকোয়েন্স। কালকেও এই সময়ে ক্লাস হবে, এখনই বলে দিচ্ছি, কেউ যেন না বলে যে স্যার তো বলেনি। আচ্ছা, ঠিক আছে। আবার এই যে এইখানে এইটা বি ফেজের জন্য, এটা সি ফেজের জন্য, এইটা ঠিক আছে। এই যে আমরা তিনটা ফেজের জন্য ABC আমরা পেয়ে গেলাম, ABC ফেজের জন্য আমাদের ফর্টিস্কিউস ডেফিনিশনের অনুযায়ী। আচ্ছা, যে অপারেটরের সম্পর্কে মনে আছে কিনা আপনাদের? যে অপারেটরের কথা মনে আছে? যে অপারেটর কি, যে আর আই অপারেটর কি কাজ করতো? স্যার 90 ডিগ্রি করে রোটেট করে দিবে আর কি। 90 ডিগ্রি রোটেট করে হচ্ছে এটা কোথায়? অ্যান্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ ডিরেকশনে? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেশন করে। টু ডাইমেনশনাল সিস্টেমে যদি আপনার এটা রেফারেন্স হয়, রেফারেন্স থেকে যে মানে যে পাওয়া মানে একটা যে পাওয়া মানে সে এখানে বোঝায় যে এই তার পজিশনটা হচ্ছে এইটা। হ্যাঁ, যদি জে স্কোয়ার হয় তাহলে সে বুঝে যে এই পজিশনে, যদি জে কিউব হয় সে বুঝে যে এই পজিশনে। কথা ক্লিয়ার? সবাই কি বুঝতেছেন? জি স্যার। আচ্ছা, আই আর জে একই কথা, বাট আমরা এইখানে আমাদের ইয়েটা হচ্ছে যে ইয়েগুলা ফেজর গুলা হচ্ছে 120 ডিগ্রি করে দূরে 120 ডিগ্রি দূরে পজিটিভ সিকোয়েন্স নেগেটিভ সিকোয়েন্স গুলো, 120 ডিগ্রি করে। এই জন্য আমরা একটা এ অপারেটর নেই এখানে, এ অপারেটর বলি। এ অপারেটরটা হচ্ছে যে অপারেটরের মতোই, ওইটা ডিগ্রিটা যেমন 90 ডিগ্রি আর এটা হচ্ছে 120 ডিগ্রি। এটা সর্বজন স্বীকৃত, পাওয়ার সিস্টেম যারা অ্যানালাইসিস করে সবাই জানে এ অপারেটর মানে হচ্ছে যে যার 120 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ডিগ্রি রোটেশন। তাহলে কি কথা ক্লিয়ার? সিমিলার টু যে অপারেটর, এ অপারেটর ইট ওয়ার্কস ফর কি কার জন্য? 120 ডিগ্রি রোটেশনের জন্য। হ্যাঁ, ওয়্যার ম্যাগনিটিউড ইজ 1। ওকে, সবাই কি ক্লিয়ার আমার কথাটা? জি স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার হন তাহলে এখানে আমাদের এই যে এইটা বের করার ফলে আমাদের যে দেখবেন চমৎকার এক জিনিস মানে ধরেন যে মজা হয়ে যাবে। আচ্ছা, আমি জিরো সিকোয়েন্স পজিটিভ সিকোয়েন্স গুলো আবার আঁকবো এখানে।
এই যে আমি তাড়াতাড়ি করে যদি এঁকে ফেলি, এটা ধরেন এটা 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 একটা, আর এটা এটা আরেকটা, এটাকে যদি এ, এটা বি, এটা সি, এটা পজিটিভ সিকোয়েন্স না নেগেটিভ সিকোয়েন্স? উপরেরটা পজিটিভ নাকি নেগেটিভ? সবাই বলেন, উপরেরটা পজিটিভ সিকোয়েন্স নাকি নেগেটিভ সিকোয়েন্স? নেগেটিভ উপরেরটা বুঝি নেগেটিভ। স্যার, স্যার পজিটিভ স্যার, স্যার স্যার এ থেকে পজিটিভ। উপরেরটা বি এর দিকে, হ্যাঁ, উপরেরটা হচ্ছে পজিটিভ, যে এ থেকে বি এ এর থেকে বি দিকে। থেকে সি তে, উপরেরটা পজিটিভ, নিচেরটা নেগেটিভ। নিচেরটা স্যার নেগেটিভ। উপরেটা পজিটিভ। আচ্ছা, তো আমরা না একটা দারুণ দারুণ জিনিস করতে পারি। যে দারুণ জিনিসটা কি, আমরা হচ্ছে যে ফেজরকে রিপ্লেস করতে পারি। দেখেন কিভাবে, যে আমাদের এই যে এই সূত্র, এখানে যে আমাদের ম্যাট্রিক্সটা আছে, ম্যাট্রিক্সের মতো সাজানো আছে, ম্যাট্রিক্সটাকে আমরা একটু মডিফাই করতে পারি কিভাবে। যে দেখেন, যে আমরা যদি সবগুলো এখানে যতগুলো আছে সবগুলো এ তে নিয়ে যাই, এ ভ্যালুতে নিয়ে যাই, দারুণ একটা সুবিধা পাওয়া যাবে। কিভাবে, এই যে ধরেন এখানে এটা তো আর নেওয়ার দরকার হয় না, এটা তো একই জিনিসই আছে। বি এর যে ভ্যালুগুলো সবগুলোকে যদি এ তে নিয়ে যাই তাহলে কি হবে? আচ্ছা, এখানে পজিটিভ সিকোয়েন্সটাকে যদি আমরা, এইখানকার পজিটিভ সিকোয়েন্সটাকে যদি আমরা বিটাকে যদি আমরা ইয়েতে নিয়ে যাই, এ তে নিয়ে যাই, তাহলে আপনারা খেয়াল করে দেখবেন যে কয়টা রোটেশন পরে আপনি এ পাচ্ছেন, মানে বি পাচ্ছেন। এ থেকে হিসাব করতে হবে, এ তে রাখতে চাচ্ছি, তার মানে হচ্ছে এটাকে ঠিক রেখে, তাহলে একটা ঘুরান, দুইটা ঘূর্ণন করে আপনি বি পাবেন। বুঝতে পারছেন যে এ থেকে বি তে পাইতে আপনার কয়টা এ লাগতেছে? দুইটা এ লাগতেছে। তার মানে হচ্ছে আপনি এই যে বিবি যেই জিনিসটাকে আপনি এ স্কোয়ার বি এ দ্বারা রিপ্লেস করতে পারবেন। সবাই কি আমার কথাটা ক্লিয়ার কিনা? যে আমি দেখেন যে এইটা লেখা যেই কথা, এটা লেখা একই কথা। স্যার এই লাইনটা একটু আবার বলেন। আচ্ছা, আমি চাচ্ছি হচ্ছে যে এইটাকে রিপ্লেস করব। এটাকে রিপ্লেস করে কিভাবে, এটা কৌশল হচ্ছে যে এই যে ধরেন এগুলো তো ভোল্টেজ, যদি বলি যে ভোল্টেজ, তো এটাকে কি করব, যে আমি এই যে এটাকে নিয়ে বি এটাকে নিয়ে কয়টা রোটেশন পরে এটাকে দেখতে পাই, সেটা হচ্ছে কথা আর কি। যে এটাকে নিয়ে একবার এ আর একটা এ, দুইটা এ, এজন্য এটাকে স্কোয়ার বললাম। এই যে বি এ, অর্থাৎ বি কে রিপ্লেস করতে পারি এই ভ্যালুটা দ্বারা, এটা অর্থ হচ্ছে যেটা আর কি জি স্যার। পজিটিভ সিকোয়েন্স। আচ্ছা, নেগেটিভ সিকোয়েন্সে বিবি কে এ দ্বারা রিপ্লেস করলে কি হবে? আমার এখানে চলে আসতে হবে, তাই না? জি স্যার। তাইলে এখানে এই যে এটা হচ্ছে বিবি, এটা বি আর বিসি। এখন আমাকে আমি আমি এটাকে রেখে এটাকে পাইতে হলে কয়টা ঘূর্ণন দিলে হচ্ছে? একটাই। শুধুমাত্র এ বি এ লিখলেই হয়ে যাচ্ছে, যেখানে এটা হচ্ছে 2 আর কি। ঠিক আছে, তাহলে এটা এই যে ভি বি 2, এটাকে রিপ্লেস করতে পারি এই ভ্যালুটা দিয়ে। সবাই কি ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আচ্ছা, সি এটার জন্য যদি বলি, এটা 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 কি হবে? এটা কয়টা কিভাবে পেতে পারি আমি? ওটা স্যার একটাই, হ্যাঁ, ভি এ। এ আর এখানে এ দিলেই হয়ে যাচ্ছে, তাই না? জি এটা রিপ্লেস করার জন্য, তাহলে এটা রিপ্লেস করার জন্য কি হবে? এখানে আসতে হবে, এই ফেজরে আসতে হবে। এই ফেজরে আসলে কয়টা ঘূর্ণন লাগবে? একটা। এ স্কোয়ার ভি এ। তাহলে এ স্কোয়ার বি এ করলে আমি পাবো হচ্ছে বি সি 2, এই আর কি। জাস্ট কথাটা কি ক্লিয়ার? এখন আমি দেখেন তো, আবার আবার এই যে জিরো সিকোয়েন্স গুলো তো সবগুলো সেমই ভ্যালু, তাহলে একটা যে কোনো একটাকে আরেকটা লিখলেই হয়ে যায়। ধরেন আপনি এটা ইকুয়াল টু আপনি সরাসরি এটা লিখে ফেলতে পারবেন, কারণ সমান ভ্যালু, ডিরেকশনও সেম। তাহলে এটা যেই কথা, আমি ফেজরের নিয়ম অনুযায়ী এটা সেম হবে, এটা একই হবে। তো তাহলে ফাইনালি আমরা যে ম্যাট্রিক্সটা এইগুলোকে রিপ্লেস করার ফলে যে ভ্যালুটা ম্যাট্রিক্স গুলা পেলাম, সেই ম্যাট্রিক্স গুলা হচ্ছে এইগুলো আর কি। এই পাশে আমি চেঞ্জ করলাম, এ দিয়ে সবগুলাকে রিপ্লেস করলাম। সবাই কি ক্লিয়ার? জি এ দিয়ে আমি রিপ্লেস করলাম। তো রিপ্লেস করার ফলে আমরা এইটাকে এই পাশে, এটাকে এইভাবে ম্যাট্রিক্সটাকে কলাম ম্যাট্রিক্স হিসেবে রাখলাম, আর এটাকে এখানে যে ওই যে পজিটিভ সিকোয়েন্স নেগেটিভ, জিরো সিকোয়েন্স পজিটিভ সিকোয়েন্স নেগেটিভ সিকোয়েন্সকে একটা কলাম করে এইভাবে রেখে বুদ্ধি করে তার সামনের যে কোএফিসিয়েন্ট গুলো এগুলোকে আমি এইভাবে রাখলাম। এটার সাথে এটা প্রোডাক্ট করলে এটাই পাবেন, তাহলে আমি এটা লিখতে পারি। এটার সাথে এটার প্রোডাক্ট করলে যদি এটা আসে, তাহলে এটা আমি এভাবে লিখতেই পারি। জিরো সিকোয়েন্স গুলাকে একসাথে রেখে আর সামনের কোএফিসিয়েন্ট গুলাকে আলাদা করলে এরকম আকৃতি হয়। সবাই কি ক্লিয়ার? জি স্যার।
আর এই জিনিসটাকে একটা নাম দিতে পারি, আমি এই জিনিসটাকে নাম দিলাম এ, একটা ম্যাট্রিক্স, অর্থাৎ এ ইকুয়াল টু আমি এই ম্যাট্রিক্সটা পাবো। সবাই কি ক্লিয়ার? জি স্যার। তো তাহলে আমরা দেখতে পেলাম যে ফাইনালি আমাদের যে এরকম আকৃতি হলো যে একটা ওই যে আনব্যালেন্সড যে কোনো ফেজের, তিনটা ফেজের আনব্যালেন্সড কারেন্ট ভোল্টেজ পেতে হলে আমরা এরকম করে লিখে এর সাথে পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স, পজিটিভ জিরো নেগেটিভ সিকোয়েন্স গুলো প্রোডাক্ট করলেই আমরা এটা পেয়ে যাব। ঠিক আছে? অর্থাৎ তাইলে আমরা যদি এই ভ্যালুগুলো জানি, এর সাথে গুণ করলে, এগুলো তো হচ্ছে যে একটা অপারেটর, এর সাথে গুণ করলেই আমরা এটা পেয়ে যাব, এই ভ্যালুগুলো পেয়ে যাব। আমরা সুন্দর করে আমরা কিন্তু এ সমান কি স্যার? এ সমান হচ্ছে এইটা, ম্যাট্রিক্সটাই যেটা ও 1 আচ্ছা। 1 এই জি জি জি। ম্যাট্রিক্সটা, এগুলো তো ইউনিভার্সাল, এগুলো কি চেঞ্জ হয়? এ মানে হচ্ছে যে আমরা জানি 1 120 ডিগ্রি, আর এ স্কোয়ার মানে হচ্ছে -1 আসে। মনে নাই আপনাদের ওই যে স্কোয়ার মানে 1 -1, আর কিউব যদি হইতো তাহলে -a হইতো, এরকম আর কি এগুলা। তো তাহলে এখন a ইকুয়াল টু আমরা এটা পেলাম। আচ্ছা, এ কে যখন আপনারা ক্যালকুলেটর দিয়ে ইনভার্স করবেন, অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স করবেন, এটা এরকম চেহারা হয়। বলে স্যার এটা উল্টাই দিলে বুঝি এরকম মাইনাস হবে না, আসলে ম্যাট্রিক্সের না। ইনভার্স কিন্তু এরকম না, ডিফারেন্ট। এইটা ইনভার্স করলে এরকম হবে, ঠিক আছে? এটা ইনভার্স করলে এটা এরকম হয়। তো কেন এটা ইনভার্স করতে হবে, আমি কেন এটা ইনভার্স করব, আরেকটা বুদ্ধি করে বের করার জন্য। সিকোয়েন্স কারেন্ট যদি খেয়াল করে দেখেন, যদি বলে যে সিমেট্রিক্যাল, এগুলোকে সিমেট্রিক্যাল কম্পোনেন্টস বলে আর কি, এগুলাকে সিমেট্রিক্যাল কম্পোনেন্টস। এই যে সিমেট্রিক্যাল কম্পোনেন্টস গুলো যদি আমি বের করতে চাই, তাহলে জাস্ট সিম্পলি এটাকে এখানে ইনভার্স করে দিলেই তো হয়ে যাচ্ছে, তাই না? অর্থাৎ আপনি যদি এগুলো জানেন, এই ভ্যালুগুলো যদি জানেন, যে আনব্যালেন্স কারেন্ট ভোল্টেজ গুলো যদি জানেন, তার সাথে এ এর প্রোডাক্ট করলে আপনি সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলো পাবেন, তাই না? জি স্যার। এখানে জি স্যার। দুইভাবে ম্যাথটা করা যেতে পারে। একটা ম্যাথ হইতে পারে যে আপনি যদি আনব্যালেন্স ভোল্টেজ গুলো বের করতে বলে, যে আপনার সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলো দেওয়া আছে, জাস্ট এর সাথে প্রোডাক্ট করে দেওয়া। অথবা আরেকটা হইতে পারে যে যদি বলে যে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলো বের করো যেখানে ব্যালেন্স আনব্যালেন্স ভোল্টেজ গুলো দেওয়া আছে, সেটাও তো করা যাবে নাকি? জাস্ট এখানে একটা ইনভার্স হবে তখন আর কি, এই ইনভার্সটা হবে। কথাটা কি ক্লিয়ার? জি স্যার। এই হচ্ছে, এই জন্যই এটা দারুণ হয়ে গেছে ম্যাথ সলভ, যে কোনো ফল্ট কারেন্ট অ্যানালাইসিসটা আর কি। এই যে ফোর্টেসকিউ বিশাল উপকার করে দিছে। এই যে এটার পরে এটার সাথে এটা প্রোডাক্ট করলে এরকম হয়। তো তাহলে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট গুলাকে, এটাকে যদি আপনি ম্যাট্রিক্স ফর্মে লিখেন, এরকম হয় আর কি। এটা যেই কথা, এইটা একই কথা। এটা জাস্ট 1/3 এর সাথে এটা গুণ করা, এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করলে যেটা আসবে এটা এরকম আসছে, এটার সাথে এটা গুণ করলে যা আসছে এটা আসে। তো এখান থেকে একটা দারুণ একটা জিনিস আমরা শিখতে পাচ্ছি, জিরো সিকোয়েন্সটা কিভাবে পাইতে পারি। জিরো সিকোয়েন্সটা পাইতে পারি সবগুলো আনব্যালেন্সড ভোল্টেজকে একসাথে যোগ করে 1/3 করলে, তাই না? জি স্যার। জি স্যার। জিরো সিকোয়েন্স গুলা একটা সহজ কথা, জিরো সিকোয়েন্স যেটা এগুলো সিকোয়েন্সে বলে, সিমেট্রিক্যাল কম্পোনেন্টসে বলে সিকোয়েন্স। তো সিমেট্রিক্যাল জিরো সিকোয়েন্স ভোল্টেজটা আমরা পেতে পারি হচ্ছে কিভাবে, সবগুলো ভোল্টেজের ফল্ট ভোল্টেজ গুলাকে একসাথে যোগ করে তার সাথে 1/3 1/3 করলে। আর এগুলা পেতে পারি কিভাবে, ওই যে এগুলো মুখস্থ করার দরকার হয় না, এগুলো এমনি আসে আর কি, যে এটা আর কি, যে 1/3 এর সাথে এরকম এরকম এরকম। ওকে, তাহলে পরে আমরা ম্যাথ করলে আমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। ভোল্টেজকে যেভাবে অ্যানালাইসিস করছে, ঠিক কারেন্টও একই জিনিস। এটা বুঝাচ্ছে আর কি, আবার দেখাই দিছে আর কি। ভোল্টেজ যে কথা, কারেন্ট একই কথা, একই সূত্র। সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, আজকে কি আর থাকুক তাই নাকি? আচ্ছা, জি স্যার, আজকে আজকে তো ফ্রাইডে স্যার। শুক্রবার তো, হ্যাঁ শুক্রবার তো এই জন্য মানে আজকে ছুটি দিলাম, কালকে অনেকটা আগে ফেলবো, তারপরে হয়তো আর একটা ক্লাস নিলেই আপনাদের শেষ হয়ে যাবে কালকের ক্লাসের পরে, একটা দুইটা। ওকে, তাহলে আল্লাহ হাফিজ। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ স্যার। আসসালামু আলাইকুম।